Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. আমরা Ode to Autumn এই কবিতাটার স্ট্যাঞ্জা ওয়াইজ ডিসকাশন কমপ্লিট করেছি এবং তারপরে আমরা এর একদম লাইন বাই লাইন ফিগার অফ স্পিচ, কোথায় কবি কি ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন সেটাও কিন্তু কমপ্লিট করেছি। এরপর আমরা আজকে থেকে এমসিকিউ সেশন শুরু করছি। প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম এই টিচিং রিলেটেড এক্সামে এই ওড টু অটম থেকে যে ধরনের প্রশ্ন এসেছে সেই ধরনের প্রশ্ন এবং আপকামিং তোমাদের এক্সামগুলোতে যে ধরনের প্রশ্ন আসার চান্স রয়েছে সব দিকটা মাথায় রেখে আফটার ডুইং আ সার্ভে উই হ্যাভ অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড MCQ a great number of MCQs for you students. অনেক MCQ তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ টু অটম, অর্থাৎ ওড টু অটম কবিতায় কোন রাইম স্কিম কবি ব্যবহার করেছেন। অপশন অপশন এ হচ্ছে এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ। অপশন বি এ বি বি এ, সি ডি ডি সি, ই এফ এফ ই। অপশন সি এ বি এ বি, সি ডি ই ডি, সি সি ই। আর অপশন ডি হচ্ছে এ বি বি এ, সি ডি ই, সি ডি ডি ই। তাহলে দেখো আমরা রাইম স্কিম কিন্তু যেটা দেখেছিলাম এই কবিতার সঠিক রাইম স্কিম ছিল যেটা আমরা ক্লাসে অলরেডি ডিসকাস করেও নিয়েছিলাম, সেটা কিন্তু অবভিয়াসলি হচ্ছে অপশন সি তে, অর্থাৎ এ বি এ বি, সি ডি ই ডি, সি সি ই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। দেখবো এবার পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 হোয়াট ইজ দ্য মিটার অফ টু অটম, ওড টু অটমে কোন মিটার ব্যবহার করা হয়েছে। অপশন এ আয়াম্বিক পেন্টামিটার, অপশন বি ট্রোকেইক টেট্রামিটার, অপশন সি অ্যানাপেস্টিক ট্রাইমিটার, আর অপশন ডি হচ্ছে ড্যাকটাইলিক হেক্সামিটার। তাহলে দেখো কবিতাটা কিন্তু আয়াম্বিক পেন্টামিটারেই লেখা, অপশন এ তে রয়েছে আয়াম্বিক পেন্টামিটার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ আয়াম্বিক পেন্টামিটার। দেখবো পরের প্রশ্ন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 3 হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েটিক ডিভাইস that personifies autumn as a close friend of the sun in the line 27, অর্থাৎ 27 নম্বর লাইনে কোন পোয়েটিক ডিভাইসটা বা ফিগার অফ স্পিচটা বলতে পারি আমরা ব্যবহার করা হয়েছে যেটা অটামকে পার্সনিফাই করে সানের একজন ক্লোজ ফ্রেন্ড হিসাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে। অপশন এ মেটাফর, অপশন বি সিমিলি, অপশন সি অ্যাপোস্ট্রফি, আর অপশন ডি হচ্ছে সিনেকডকি। তাহলে দেখো অবভিয়াসলি আমাদের আনসার হয়ে যাবে অপশন সি অ্যাপোস্ট্রফি, কারণ তাকে সম্বোধন করেই তো ক্লোজ ফ্রেন্ড হিসেবে বলা হয়েছে সানের। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি অ্যাপোস্ট্রফি। দেখবো পরের প্রশ্ন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 4 বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েটিক ডিভাইস দ্যাট কম্পেয়ার্স অটম টু আ গ্লিনার ইন লাইন 19, কবিতার 19তম লাইনেতে কোন ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হয়েছে সেটা কোন ফিগার অফ স্পিচ যেটা কম্পেয়ার করছে অটমকে একজন গ্লিনারের সাথে। অপশন এ মেটাফর, অপশন বি সিমিলি, অপশন সি অ্যাপোস্ট্রফি, আর অপশন ডি হচ্ছে সিনেকডকি। তাহলে দেখো একটা স্টাইল এখানে তোমরা ফলো করো যে এখানে কিন্তু আর লাইনটাকে তুলে দেওয়া হচ্ছে না, বরঞ্চ কবিতার নাম মেনশন করে তার কত নম্বর লাইন সেটা আমাদের বলে দেওয়া হচ্ছে। তার মানে আমাদেরকে কিন্তু কবিতার লাইনগুলোকে পরস্পর মনে রাখতে হবে, আদারওয়াইজ আমরা বুঝতে পারবো না যে কোন জায়গাটাকে ফোকাস করে প্রশ্নটা করা হচ্ছে। তাহলে অপশন এ হচ্ছে মেটাফর, অপশন বি হচ্ছে সিমিলি, সি হলো অ্যাপোস্ট্রফি, আর ডি হচ্ছে সিনেকডকি। তাহলে দেখো কম্প্যারিজন, একটা ডিরেক্ট কম্প্যারিজন হয়েছিল
তাহলে অবভিয়াসলি অপশন বি সিমিলি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি সিমিলি। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5. What is the name of the poetic device that uses words that imitate sounds such as bleat and sing in stanza 3? স্ট্যান্ডার্ড 3তে এই যে ব্লিড, সিং এই ধরনের যে শব্দগুলো, সেগুলো কোন পোয়েটিক ডিভাইস এই শব্দগুলোকে অনুকরণ করে ব্যবহার করা হয়? অপশন এ অ্যালিটারেশন, অপশন বি অ্যাজোনেন্স, অপশন সি অনোম্যাটোপোইয়া আর অপশন ডি হচ্ছে রাইম। একটু ভালো করে ফোকাস করলে দেখতে পাবে যে চারটে পোয়েটিক ডিভাইস বা ফিগার অফ স্পিচ তোলা হয়েছে, প্রত্যেকটা ফিগার অফ স্পিচই কিন্তু রিলেটেড টু দ্য সাউন্ড ফিগার অফ স্পিচই এখানে দেওয়া হয়েছে। তাহলে আমাদের একদম পার্টিকুলারলি জানতে হবে যে একদম যে ওই সাউন্ড ইমিটেশন যেটাকে বলে সেই ফিগার অফ স্পিচটা হয়ে যায় কিন্তু অনোম্যাটোপোইয়া। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হলো অপশন সি অনোম্যাটোপোইয়া। দেখে নিই এবার পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েটিক ডিভাইস দ্যাট রিপিটস দ্য সেম কনসোনেন্ট সাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড সাচ অ্যাজ মিস্ট অ্যান্ড মেলো ইন লাইন 1। তার মানে দেখো প্রশ্নগুলো ফিগার অফ স্পিচেরই ইন ডিটেলস থেকেই দিচ্ছে, কিন্তু যেহেতু ফিগার অফ স্পিচের প্রশ্ন আমাদের টেক্সচুয়াল আসবে, তাই কি করছে সেই ফিগার অফ স্পিচের সাথে অ্যাসোসিয়েটেড শব্দটা কবিতার থেকে তুলে দিচ্ছে। অপশন এ অ্যালিটারেশন, অপশন বি অ্যাজোনেন্স, অপশন সি অনোম্যাটোপোইয়া আর অপশন ডি হচ্ছে রাইম। তাহলে দেখো এখানে কিন্তু মিস্ট অ্যান্ড মেলো এখানে কিন্তু অ্যালিটারেশনের ব্যবহার হয়েছে, অর্থাৎ এম সাউন্ডটার রিপিটেশন হয়েছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। দেখে নি পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7 সরি What is the name of the poetic device that repeats the same vowel sound in the words such as soft, dying and rosy in stanza 3? আবারও সেই একই ক্যাটেগরির প্রশ্ন। অপশন এ অ্যালিটারেশন, অপশন বি অ্যাজোনেন্স, অপশন সি অনোম্যাটোপোইয়া, অপশন ডি হচ্ছে রাইম। তাহলে যেখানে ভাওয়েল সাউন্ড রিপিটেশন হয় আমরা কিন্তু জানি সেই ফিগার অফ স্পিচকে বলা হয় অ্যাজোনেন্স। তাহলে অপশন বি অ্যাজোনেন্স হচ্ছে সঠিক উত্তর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। দেখি পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8 What is the name of the poetic device that uses words that have similar sounds but not identical? সাউন্ডটা সিমিলার কিন্তু একদমই আইডেন্টিক্যাল নয়, such as moon and born in stanza 3। এগুলোকে কি ধরনের বলা হয়? তাহলে অপশন এ তে বলছে স্ল্যান্ট রাইম, অপশন বি ইন্টারনাল রাইম, অপশন সি আই রাইম আর অপশন ডি হচ্ছে এন্ড রাইম। তাহলে দেখো যখন এই ধরনের রাইম স্কিমটা করা হয় তখন সেটাকে কিন্তু আমরা বলি একেবারেই স্ল্যান্ট রাইম। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বারবার আসা একটা প্রশ্ন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ স্ল্যান্ট রাইম। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9 বলছে what is the name of the poetic device that uses words that rhyme within a line? একটা লাইনের মধ্যে একটা লাইনের মধ্যে রাইমিংটা হচ্ছে such as seas and cells in line 11। অপশন এ স্ল্যান্ট রাইম, অপশন বি ইন্টারনাল রাইম, অপশন সি হচ্ছে আই রাইম আর অপশন ডি হচ্ছে এন্ড রাইম। তাহলে দেখো এখানে বলেই দিচ্ছে দ্যাট রাইম উইদিন আ লাইন, তাহলে ডেফিনেটলি এটা ইন্টারনাল রাইম হবে যে একটা লাইনের মধ্যেই রাইমটা হচ্ছে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। এরপর দেখবো আমরা পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10 বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েটিক ডিভাইস দ্যাট ইউজেস words that look like they rhyme but they do not sound alike। দেখে মনে হবে এরা রাইম করবে, এই যে WIND FIND দেখে হবে, কিন্তু যখন আমরা এটাকে প্রোনাউন্স করছি such as wind and find দুটো মিলছে না। অপশন এ স্ল্যান্ট রাইম, অপশন বি ইন্টারনাল রাইম, অপশন সি আই রাইম আর অপশন ডি এন্ড রাইম। তাহলে দেখো চোখে দেখে লাগছে হবে কিন্তু আদপে হচ্ছে না, তাহলে যেটা চোখে দেখে লাগছে সেটা কি হবে, সেটা আই রাইম হয়ে যাবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর অপশন সি আই রাইম। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 11 বলছে হোয়াট ইজ দ্য মেন থিম অফ টু অটম, অর্থাৎ ওড টু অটম এই কবিতাটা
অ্যাকচুয়ালি কোন থিমের ওপর ফোকাস করে লেখা হয়েছে, বা এই কবিতাটার মেন থিম অ্যাকচুয়ালি কি? অপশন এ, দ্য বিউটি অ্যান্ড বাউন্টি অফ নেচার, অর্থাৎ নেচারের বিউটির প্রাচুর্যতা। অপশন বি, দ্য সাইকেল অ্যান্ড চেঞ্জ অফ সিজন, সিজনের যে চেঞ্জ, যে সাইকেল, একটা ঋতুর পর একটা ঋতু আসে সেইটা। অপশন সি, দ্য কন্ট্রাস্ট বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, জীবন মৃত্যুর মাঝে যে বৈপরীত্য সেটা। আর অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। তাহলে ভালো করে ফোকাস করলে আমরা দেখতে পাবো যে এখানে বিউটি বা বাউন্টি অফ নেচার, আবার সিজনের সাইকেল, কিভাবে আস্তে আস্তে উইদিন দ্য ডিউ কোর্স অফ টাইম সেটা চেঞ্জ হচ্ছে, আবার লাইফ আর ডেথ, এই দুটোর কন্ট্রাস্ট, সবগুলোই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে অল অফ দ্য অ্যাবাভটা হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11-এর তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12। হোয়াট ইজ দ্য টোন অফ টু অটম, টু অটমে কোন ধরনের টোন ব্যবহার করা হয়েছে? অপশন এ, জয়ফুল অ্যান্ড সেলিব্রেটরি, ভীষণ আনন্দজনক এবং সেলিব্রেশন করা হচ্ছে এরকম কিছু। অপশন বি, মেলানকলিক অ্যান্ড নস্টালজিক, দুঃখময়, নস্টালজিক। অপশন সি হচ্ছে কাম অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিভ, অর্থাৎ টোনটা ভীষণ কাম, কুল, কিন্তু তার মধ্যে একটা প্রশংসনীয় ব্যাপার রয়েছে। আর অপশন ডি হচ্ছে অ্যাংরি অ্যান্ড রেবেলিয়াস, যেটা একেবারেই আমরা কোথাও পাইনি। তাহলে অপশন সি, কাম অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিভটা আমরা টু অটমের টোনাল কোয়ালিটিতে পেয়েছি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12-এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। দেখবো এর পরের প্রশ্ন, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 13। হোয়াট ইজ দ্য মুড অফ টু অটম, কোন ধরনের মুডে কবিতাটা লেখা হয়েছে? অপশন এ, পিসফুল অ্যান্ড সেরিন। অপশন বি, স্যাড অ্যান্ড গ্লুমি। অপশন সি, এক্সাইটেড অ্যান্ড এনার্জেটিক। আর অপশন ডি, অ্যাংজাস অ্যান্ড ফিয়ারফুল। তাহলে দেখো, অ্যাংজাইটি, ফিয়ার, স্যাডনেস এগুলোর তো কোনো জায়গা ছিলই না, এবং এনার্জেটিক কিন্তু কোথাওই নয়, ইনঅ্যাক্টিভনেসকে এখানে সেলিব্রেট করা হচ্ছে। তাহলে একেবারেই কিন্তু অপশন এ, পিসফুল অ্যান্ড সেরিন, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13-এর সঠিক উত্তর হলো অপশন এ, পিসফুল অ্যান্ড সেরিন। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 14। হোয়াট ইজ দ্য সেটিং অফ টু অটম, কোথায় সেটিংটা কোথায় যেখানে লেখা হয়েছে? অপশন এ, আ সিটি ইন অটম। অপশন বি, আ ফরেস্ট ইন অটম। অপশন সি, আ কান্ট্রি সাইড ইন অটম। আর অপশন ডি, আ বিচ ইন অটম। তা ডেফিনেটলি এটা একটা কান্ট্রি সাইডে লেখা কবিতা, আমরা ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখলেই জানতে পারবো। তাহলে কান্ট্রি সাইড ইন অটমটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 14-এর সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 15। হোয়াট ইজ দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ডস অটম ইন স্ট্যাঞ্জা 1? স্ট্যাঞ্জা 1-এ স্পিকারের অ্যাটিটিউডটা অটমের প্রতি ঠিক কিরকম ছিল? অপশন এ, হি অ্যাডমায়ার্স ইটস প্রোডাক্টিভিটি অ্যান্ড কোঅপারেশন উইথ দি সান। অপশন বি, হি ক্রিটিসাইজেস ইটস লেজিনেস অ্যান্ড ইনডিফারেন্স টু দ্য সান। সানের প্রতি তার ইনডিফারেন্স এবং নিজের লেজিনেসকে কবি ক্রিটিসাইজ করেছেন। অপশন সি, হি এনভিজ ইট রিচনেস অ্যান্ড ওয়ার্মথ ফ্রম দ্য সান। তিনি হিংসা করেছেন। আর অপশন ডি, হি ফিয়ার্স ইটস ডিকে অ্যান্ড কোল্ডনেস ফ্রম দ্য সান। তাহলে দেখো, একেবারেই লাস্ট তিনটে অপশন কিন্তু কোথাওই নেই। এখানে কবি একেবারেই অ্যাডমায়ার করেছেন তার প্রোডাক্টিভিটি, তার সানের সাথে তার কোঅপারেশন, সবটাকে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তর হয়ে গেল অপশন এ। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 16। হোয়াট ইজ দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ডস অটম ইন স্ট্যাঞ্জা 2? স্ট্যাঞ্জা 2-তে তার অ্যাটিটিউডটা কিরকম? অপশন এ, হি প্রেইজেস ইটস বিউটি অ্যান্ড গ্রেস ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। Option B, he mocks its clumsiness and boredom in various activities. Option C, he questions its purpose and meaning in various activities. Or option D, he ignores its presence and influence in various activities. তাহলে দেখো, একটু ভালো করে দেখলেই যে ভার্বটাই ব্যবহার হয়েছে, এটা থেকেই আমরা কিন্তু কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি। তাকে মক কোথাও করা হয়নি, তাকে কোথাও কোয়েশ্চেন করা হয়নি, কোথাও ইগনোরও করা হয়নি। তাহলে একেবারেই তাকে শুধু প্রেজ করা হয়েছে। তাহলে অপশন এ, হি প্রেজেস ইটস বিউটি অ্যান্ড গ্রেস ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16-এরও সঠিক উত্তর হয়ে গেল অপশন এ।
দেখে নি পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্পিকার্স অ্যাটিটিউড টুয়ার্ডস অটাম ইন স্ট্যান্জা 3? সেম প্রশ্ন, স্ট্যান্জা 3 তে অ্যাটিটিউডটা কেমন ছিল? অপশন এ, হি কম্পেয়ার্স ইট ফেভারেবলি টু স্প্রিং অ্যান্ড ইটস মিউজিক। অপশন বি, হি কন্ট্রাস্ট it unfavorably to spring and its music. Option C, he accepts it as a part of spring and its music. Or option D, he rejects it as a threat to spring and its music. তাহলে দেখো একেবারেই কিন্তু সে ফেভারেবলি এটাকে কম্পেয়ার করেছিল স্প্রিং এর সাথে বা স্প্রিং এর মিউজিকের সাথে, যে একটা পজিটিভ অ্যাটিটিউড। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17 এর সঠিক উত্তর হলো অপশন এ। দেখবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ডস উইন্টার ইনটু অটাম? কবিতায় স্পিকারের উইন্টারের প্রতি কোন ধরনের অ্যাটিটিউড পরিস্ফুট হয়েছে? অপশন এ, হি অ্যান্টিসিপেটস ইটস ইগারলি অ্যাজ আ নিউ বিগিনিং। অপশন বি, হি অ্যাভয়েডস ইট কেয়ারফুলি অ্যাজ আ ডেঞ্জারাস এনিমি, তাকে এনিমি ভেবে অ্যাভয়েড করছে। অপশন সি, হি অ্যাকনলেজেস ইট সাটলি অ্যাজ অ্যান ইনএভিটেবল এন্ড, তিনি এটা নিজেকে একদম ভালোভাবে বোঝাচ্ছেন বা অ্যাকসেপ্টও করছেন, অ্যাকনলেজ করছেন রাদার, অর্থাৎ এটাকে সম্মান জানাচ্ছেন যে সবকিছুরই একটা ইনএভিটেবল এন্ড রয়েছে অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। আর অপশন ডি হচ্ছে হি ডিনাইজ ইট কমপ্লিটলি অ্যাজ আ ফলস ইলিউশন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 এর সঠিক উত্তর কিন্তু পাচ্ছি আমরা অপশন সি তে, হি অ্যাকনলেজেস ইট সাটলি অ্যাজ অ্যান ইনএভিটেবল এন্ড। তাহলে কোয়েশ্চেন নাম্বার 18 এর সঠিক উত্তর হলো অপশন সি। দেখব পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াট ইজ দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ডস হিমসেলফ ইনটু অটাম? স্পিকারের নিজের প্রতি কোন ধরনের অ্যাটিটিউড ছিল অটামে? এই অটাম থেকে এই ধরনের বিভিন্ন থিম্যাটিক প্রশ্ন কিন্তু তোমাদের বারবার আসার চান্স রয়েছে, আমি বারবার রিপিট করছি, কারণ অটামটা এমন একটা কবিতা যার প্রত্যেকটা লাইনের ভেতর ইন বিটুইন ভীষণ রকম থিম্যাটিক একটা পারপাস রয়েছে। মানে হোয়াট ইজ দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ডস হিমসেলফ ইনটু অটাম? অপশন এ, he identifies himself with autumn and its qualities. Option B, he distances himself from autumn and its qualities. Option C, he observes himself through autumn and its qualities. আর অপশন ডি হচ্ছে he transforms himself by autumn and its qualities. তাহলে দেখো একেবারেই কিন্তু তিনি অবজার্ভ করছিলেন, he observes himself through autumn and its qualities. তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 এর সঠিক উত্তর হলো অপশন সি, যে তিনি নিজেকে অবজার্ভ করছিলেন অটামের মধ্যে দিয়ে, অটামের কোয়ালিটির মধ্যে দিয়ে তিনি যেন একটা সেলফ অবজারভেশনের প্রসেস চালিয়ে নিয়ে চলেছিলেন পুরো কবিতাটায়। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 এর সঠিক উত্তর অপশন সি। দেখে নেব পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 20, যেটা আজকের ক্লাসে অর্থাৎ আজকের এমসিকিউ সেশনে লাস্ট প্রশ্ন। হোয়াট ইজ দ্য স্পিকারস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য রিডার ইন ওড টু অটাম? Option A, he invites the reader to join him in admiring autumn. Option B, he instructs the reader to follow him in praising autumn. Option C, he challenges the reader to compete with him in enjoying autumn. Or option D, he ignores the readers and focuses on himself and the autumn. তাহলে দেখো একেবারেই কিন্তু অপশন এটা সঠিক উত্তর হয়ে যাবে, যে হি ইনভাইটস দ্য রিডার টু জয়েন হিম ইন অ্যাডমায়ারিং অটাম। পুরো অটাম কবিতাটা একটা ভীষণ রকম পজিটিভ মেসেজ নিয়ে আসছে, সেখানে অটামকে অ্যাডমায়ার করা হচ্ছেন এবং কবি চাইছিলেন তার রিডাররা তাকে জয়েন করুক। কারণ আবারও বলছি, থ্রু আউট দ্য পোয়েম অটামে কিন্তু সবসময় একটা পজিটিভ মেসেজ আসে আমাদের কাছে অ্যাজ আ রিডার। কাজেই অটামের জন্য যখনই উত্তর আমরা সিলেক্ট করব, আমরা সেই অপশানটাকে বেশি গুরুত্ব দেব যে অপশানটা কনভে করছে কিছু পজিটিভ মেসেজকে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, হি ইনভাইটস দ্য রিডার টু জয়েন হিম ইন অ্যাডমায়ারিং অটাম। তাহলে এই ছিল আজকের ক্লাসের 20টা ইম্পর্ট্যান্ট এমসিকিউ। এরকমই আরও এমসিকিউ সেশনের ইন ডিটেল ক্লাস করার জন্য তোমাদেরকে চট করে আমাদের পেইড কোর্সে জয়েন হয়ে যেতে হবে। আমাদের পেইড কোর্সে অলরেডি অ্যাডমিশন চলছে। যারা যারা এখনও
জয়েন করোনি বা জয়েন করতে চাইছো তারা প্লিজ ডু ভিজিট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট haldaracademy.com। আমি রিপিট করছি, যারা পেইড কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো তারা প্লিজ কন্ট্যাক্ট করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট haldaracademy.com এ। এখানে পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা টেক্সট বেসড প্রচুর প্রচুর ক্রিটিক্যাল অ্যানালাইসিস যুক্ত ক্লাস এবং প্রত্যেকটা টেক্সটের ওপর আলাদা করে তার ফিগার অফ স্পিচ নিয়ে ডিসকাশন, এবং তারপর পাবে প্রত্যেকটা টেক্সট থেকে অসংখ্য এমসিকিউ, এবং সর্বোপরি গোটা কোর্সের গোটা সিলেবাসের ওপর ভিত্তি করে পেয়ে যাচ্ছ তোমরা প্রচুর 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 মক টেস্ট। তাহলে যারা এখনো অ্যাডমিশন নাওনি প্লিজ ডু চেক ইট আউট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট haldaracademy.com। ধন্যবাদ স্টুডেন্টস, তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের হালদার একাডেমির সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। দেখা হচ্ছে আগামী ক্লাসে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এই পার্টিকুলার ওড টু অটাম কবিতা থেকে। থ্যাংক ইউ এভরিওয়ান।